নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা 4 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের মধ্যে কিভাবে ইংলিশ রিডিং স্কিল ডেভেলপ করাতে পারি এবং এটা করার জন্য কি কি স্টেপ ফলো করতে হবে, কি ভাবে এগোতে হবে, প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি আজকে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। বাচ্চাদের মধ্যে রিডিং স্কিল ডেভেলপ করানোর জন্য শুধুমাত্র কিন্তু প্রত্যেকটা লেটার চেনানোই জরুরি নয়। বাচ্চা শুধু এ থেকে জেড পর্যন্ত খুব ভালো করে চিনে গেল সেটা পর্যন্তই থেমে থাকলে কিন্তু হবে না। এরপরেও আরও অনেকগুলো স্টেপ আছে এবং শুধুমাত্র লেটার চেনানো বা লেটারের নামগুলো জানলেই হবে না, প্রত্যেকটা লেটারের কিন্তু সাউন্ডও জানতে হবে, যেটাকে ফোনিক সাউন্ড বলে। প্রত্যেকটা লেটার একটা নির্দিষ্টভাবে উচ্চারিত হয়, মানে একটা নির্দিষ্টভাবে কথা বলে, বাচ্চাদের ভাষায় বললে কথা বলে। তো সেটা কিন্তু আগে জানতে হবে। যেমন এ কি বলে, এ সেজ অ্যা, এর যেটা সাউন্ড সেটা হচ্ছে অ্যা। যদিও ভাওয়েল, প্রত্যেকটা ভাওয়েলের দুটো করে সাউন্ড আছে, 5টা ভাওয়েলের দুটো করে সাউন্ড আছে, কিন্তু আমি এখানে জাস্ট একটা সাউন্ড নিয়েই কথা বলছি। এ যেমন বলে অ্যা, বি এর সাউন্ড বা। তো এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ পড়াতে হবে। তাহলে ফার্স্ট স্টেপে কি বললাম, শুধুমাত্র লেটার রেকগনিশনই না, লেটারের প্রত্যেকটা লেটারের সাউন্ডও জানতে হবে। 1 নাম্বার স্টেপে যেটা লেটারের সাউন্ড, যেটা মানে ফোনিক্সটা কিন্তু খুব ভালো করে শেখাতে হবে। ঠিক আছে, ফোনিক্সটা খুব ভালো করে শেখাতে হবে। এরপরে নেক্সট স্টেপে হচ্ছে ছোট্ট ছোট্ট ওয়ার্ড ফরমেশন করানো শেখাতে হবে, এবং সেটা কি ফরম্যাটে শেখাতে হবে একদম ফার্স্টে, সেটা হচ্ছে সিভিসি ফরম্যাটে। আমি বারবার এই ফরম্যাটের কথা কেন বলি, সিভিসি মানে হচ্ছে কনসোনেন্ট, V for vowel, C for consonant, মানে কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট। একটা ওয়ার্ডের মধ্যে 3টে লেটার থাকবে, সেখানে প্রথম এবং শেষের লেটারটা হবে কনসোনেন্ট, মাঝেরটা হবে ভাওয়েল। তোমরা প্রত্যেকেই জানো কাকে কনসোনেন্ট বলে, কাকে ভাওয়েল বলে। তো কেন বারবার এই ফরম্যাটে বলছি সেটা তোমরা যদি বাংলার মতো করে বোঝায় তাহলে আরও ভালো বুঝতে পারবে। যেমন আমরা বাংলাতে কি করি, বাংলাতে প্রথমে আমরা প্রত্যেকটা বর্ণগুলো বাচ্চাদেরকে চেনাই, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, তাই তো? যেগুলো স্বরবর্ণ সেগুলোই কিন্তু ইংরাজিতে ভাওয়েল, মানে এ, ই, আই, ও, ইউ, এই যে 5টা ভাওয়েল সেগুলো কিন্তু আসলে কি ইংরাজি বর্ণমালার স্বরবর্ণ। এবার ইংরাজিতে তো ওইভাবে কারচিহ্ন বলে কিছু নেই, কিন্তু বাংলাতে কারচিহ্ন আছে। বিভিন্ন যে আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার যেগুলো আমরা শিখি বা বাচ্চাদেরকে শেখাই, সেগুলো কী জন্য শেখায়? শব্দ গঠন করার জন্যই তো। প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত হয়ে হয়ে তো শব্দ গঠন হচ্ছে। যেমন ধরো বললাম বাঘ, বয় আকার ঘ, বাঘ। এটাকে যদি আমি ভাঙি তাহলে কি হচ্ছে, বয়ের সাথে কি হচ্ছে, আকার আসছে, তার সাথে ঘ আসছে। এটাও দেখো সেই কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট ফরম্যাটের মতোই, মানে ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, তাই তো? তো এই যে এটাই তো সব থেকে সহজ পদ্ধতি। বাচ্চাদেরকে যখন আমরা বাংলা শব্দ শেখাই তখন তো আমরা প্রথমে এইভাবেই ছোট ছোট শব্দ গঠন শেখাই, বাঘ, তারপরে হাত, এই ধরনের, বা হ্রস্বইকার দিয়ে দিলে দিদি, ডিম, চিনি। কেন এরকম শেখায়? যে ছোট্ট ছোট্ট শব্দ শিখছে এবং ছোট্ট ছোট্ট ফরম্যাটে শিখছে। তো ইংরাজির ক্ষেত্রেও কিন্তু সেরকমই। ইংরাজির সবথেকে সহজ ফরম্যাট যেটা শব্দ গঠনে, সেটা হচ্ছে সিভিসি ফরম্যাট। যার জন্য বাচ্চাদেরকে প্রথমেই যখন লেটারগুলো চেনানো হচ্ছে, লেটারগুলো শেখানো হচ্ছে, তারপরে কিন্তু সিভিসি ফরম্যাটে ওয়ার্ডগুলো শেখানোই ভালো। তাতে কি হয়, কিন্তু তার সাথে কিন্তু একটা রিডিং স্কিলের একটা সরাসরি যোগাযোগ আছে। আমরা নর্মালি কি করি, বাচ্চাদেরকে এ ফর অ্যাপেল পড়াই, অ্যাপেল বানানটা কিন্তু বাচ্চা হয়তো মুখস্থ করে ফেলছে, বারবার এ ফর অ্যাপেল দেখতে দেখতে মুখস্থ করে ফেলছে, সেজন্য সে সহজে বলে দিতে পারছে। কিন্তু ওই ধরনের যদি নতুন কোনো শব্দ বাচ্চার সামনে নিয়ে আসা হয়, সে কিন্তু সহজে সেটা উচ্চারণ করতে পারবে না, কারণ সে তো ওইভাবে প্রত্যেকটা সাউন্ড জুড়ে জুড়ে ওইভাবে অভ্যস্ত না করতে। যার জন্য একদম প্রথমে লেটারগুলো শেখানোর পরেই কিন্তু যদি সিভিসি ফরম্যাটে যে কোনো ওয়ার্ড শেখানো হয়, তাহলে কিন্তু তার কাছে সাউন্ডগুলো ধরে ধরে কীভাবে ওয়ার্ড ফরমেশন হচ্ছে সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। যেমন ধরো এখানে আমি বললাম বি এ টি, ব্যাট, তাই তো? সাউন্ড ধরে ধরে বললে কি হচ্ছে দেখো, এটাও দেখো সিভিসি ফরম্যাট। এটা সি কনসোনেন্ট, ভি ভাওয়েল, সি কনসোনেন্ট, সিভিসি ফরম্যাটে হলো। বা, এ সাউন্ড একটু আগে বললাম অ্যা, টি এর সাউন্ড হচ্ছে ট, বা অ্যা ট, ব্যাট। তারপরে ক্যাট যদি বলি কা,
অ্যাটা, ক্যাট। এইভাবে সিবিসি ফরম্যাটে যদি বাচ্চাদেরকে প্রথমে ওয়ার্ড শেখানো হয় তাহলে তাদের কিন্তু বুঝতে সুবিধা হয় যে ওয়ার্ড ফরমেশনটা কী করে হচ্ছে। যা খুশি মুখস্থ করে গেলে তো হয় না, এরকম তো যে কোনো শক্ত শক্ত অনেক বড় বড় শক্ত শক্ত বানান বাচ্চাদেরকে মুখস্থ করানো যায়। যেমন আমরা এলিফ্যান্ট বানান বাচ্চাদেরকে মুখস্থ করাই, ওটা জাস্ট মুখস্থই কিন্তু হয়, তারা কিন্তু বুঝে পড়ে না। যার জন্য যদি বলতে বলা হয় অনেক সময় দেখা যায় মাঝখান থেকে একটা লেটার ভ্যানিশ হয়ে গেল, ELPHANT বলে দিল বা ELPANT বলে দিল, কারণ সে বুঝে পড়েনি, সে মুখস্থ করেছে, মাঝখান থেকে ভুলে গেছে, কোনো একটা লেটার বলতে ভুলে গেছে। তো এই প্রবলেমটাই হয়। কিন্তু যদি এইভাবে ধরে ধরে একদম ছোট ছোট পার্টে পার্টে শব্দ গঠন করা, ওয়ার্ড ফরমেশন যদি বাচ্চাদেরকে শেখানো হয় তাহলে কিন্তু তারা নতুন যে কোনো শব্দ যখন দেখবে তখন কিন্তু সেটা পড়তে পারবে, এবং এইভাবেই কিন্তু বাচ্চাদের মধ্যে রিডিং স্কিল ডেভেলপ করে। তো যাই হোক, এটা গেল সেকেন্ড স্টেপ, যেখানে আমরা সিবিসি ফরম্যাটে বাচ্চাদেরকে শেখালাম বিভিন্ন ওয়ার্ডস। এবং এইগুলো ছাড়াও আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বাচ্চাদেরকে শেখানো দরকার, সেটা হচ্ছে 3 নাম্বার স্টেপেই বলবো বা প্যারালালি শেখানো দরকার, সেটা হচ্ছে সাইট ওয়ার্ডস। সাইট ওয়ার্ডস কাদের বলে? সাইট ওয়ার্ডস হচ্ছে এমন কিছু ওয়ার্ড থাকে যেগুলো ফোনিক্স রুল মেনে চলে না, বা মেনে চললেও দেখা যায় যেগুলো ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকে। যে কোনো কিছু পড়ার সময় তার সেই প্যারাগ্রাফ বলো বা যাই বলো, যে কোনো কিছু পড়ার মধ্যে দেখা যায়, লেখার মধ্যে সেই ওয়ার্ডটার ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকে, মানে বারবার দেখা যায়। যেমন TH, দি বা দা, অথবা IS, ইজ, এই যে ছোট ছোট যে ওয়ার্ডগুলো, এগুলো কি হয়, বারবার আসে না প্রত্যেকটা সেন্টেন্সে। যে কোনো একটা যদি গল্প পড়ো তার মধ্যে দেখবে IS, ইজ কতবার যে আসে তার ঠিক নেই। তো এই ধরনের ওয়ার্ডগুলোকে বলা হয় সাইট ওয়ার্ডস। তো ওই রকম ধরনের ওয়ার্ড ফরমেশন যেটা ফোনিক্স রুল মেনে চলে, সেই ধরনের ওয়ার্ড ফরমেশন শেখানোর সাথে সাথে আরেকটা কি শেখাতে হবে, সাইট ওয়ার্ডসও শেখাতে হবে। এবং ছোট্ট ছোট্ট বাক্য বাচ্চাদেরকে দিয়ে পড়াতে হবে। সেটা কিভাবে, সেটা আমি এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি। এখানেই যেমন দেখো, এই বইটাতে ছোট্ট 4 লাইনের একটা স্টোরি আছে, কিন্তু এই স্টোরিটা 4 লাইনের হলেও এটা যদি বাচ্চাকে দিয়ে পড়ানো হয় সে কিন্তু অনেক কিছু শিখে যাবে। একদম প্রথমেই দেখো সাইট ওয়ার্ডস বলে লেখাই রয়েছে। কি কি সাইট ওয়ার্ডস আছে এই স্টোরিটার মধ্যে? এ, উইথ, ইন, দ্য, অন, অ্যাট। তো এই প্রত্যেকটা সাইট ওয়ার্ডস কিন্তু এই স্টোরিটার মধ্যে আছে। এবং স্টোরির যে লাইনগুলো দেখো একদমই সহজ সহজ ভাষায় লেখা। এ ম্যান উইথ আ প্যান, একদম বাচ্চা যেগুলো শিখেছে সেই ধরনেরই একদম সিবিসি ওয়ার্ড ধরে ধরে ছোট্ট ছোট্ট ওয়ার্ড যেগুলো শিখেছে তার সাথে সাইট ওয়ার্ডস ব্যবহার করে করে কিন্তু বাচ্চাকে শেখানো হচ্ছে। এবং এইভাবে ছোট ছোট সেন্টেন্সগুলো পড়তে বললে কি হয়, এইভাবেই তো রিডিং স্কিলটা বাড়ে। যত এইভাবে ছোট ছোট সেন্টেন্স পড়বে তত কিন্তু তার পড়ার অভ্যাসটা বাড়বে। এবং এরকম ধরনের ছোট ছোট গল্পের জন্য তোমরা যদি গুগলে সার্চ করো, গুগলে এরকম ছোট্ট ছোট্ট প্যারাগ্রাফ 3-4 লাইনের ছোট ছোট গল্প প্রচুর পেয়ে যাবে। সেগুলো চাইলে প্রিন্ট আউট করে নিতে পারো এবং সেগুলো বাচ্চাদেরকে দিয়ে পড়াতে পারো। এক একদিন যদি এক একটা এরকম ছোট ছোট গল্প পড়ানো হয় তারা কিন্তু অনেক বেশি আগ্রহী হবে। বা ওই ধরনের যদি কোনো বই পাও তাহলেও খুব ভালো হয়, কিন্তু পড়াতে হবে। এবং পড়ানো অভ্যাস করানোর জন্য যেটা আরেকটা জিনিস তোমরা করতে পারো, আর একটা ট্রিক্স বলি বা যাই বলি অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে নিজে আগে পড়ো বাচ্চার সামনে। নিজে যেই পড়বে ওর কী হবে, সেই ধরো কোনো স্টোরি পড়ছো, আমি যেমন এই 4 লাইনের স্টোরিটা দেখালাম, ফার্স্ট লাইনটা আমি হয়তো পড়লাম এবং মানেটাও বলে দিলাম, আ ম্যান উইথ আ প্যান, ঠিক আছে। তারপরে লাইনটা শোনার জন্য কিন্তু কি আছে, সে অবশ্যই ইন্টারেস্টেড হবে বাচ্চা। তখন তুমি এটা বলতে পারো যে এবার তাহলে পরের লাইনটা তুমি পড়ো, তারপরের লাইনটা আবার আমি পড়বো, তারপরের লাইনটা আবার তুমি পড়বে। এরকম ভাগ করে করে নিয়ে পড়তে হবে, বাচ্চার সাথে এনগেজ হতে হবে। জাস্ট বলে দিলাম পড়ো বলে ছেড়ে দিলাম করলে হবে না, মানে এইভাবে ইন্টারেস্টটা তৈরি করতে হবে পড়ার প্রতি। তুমি 1 লাইন পড়লে বাচ্চা 1 লাইন পড়লো, এভাবে পড়তে পড়তে তারা ইন্টারেস্টেডও হবে। এবং যখন দেখবে পড়তে পারছে তখন তাকে একটু বাহবা দেওয়া বা খুব ভালো পড়েছো তাকে এনকারেজ করা, এগুলো খুব জরুরি হয়ে ওঠে। বা তুমি তো খুব ভালো বলেছো, ওটা না আগে না দেখেই তুমি বলে দিলে। ধরো এমন কোনো ওয়ার্ড সে উচ্চারণ বলে দিল যে কোনো একটা, যেটা হয়তো আগে সে পড়েনি, ওইভাবে ধরা বাঁধা গতে যেটাকে আমরা পড়া বলি না, মানে মুখস্থ করা, সেটা করেনি, তখন তাকে একটু মানে বাহবা জানানো, সেটাও ভীষণ জরুরি। তো এইভাবে ধীরে ধীরে দেখবে বাচ্চার মধ্যে রিডিং স্কিলটা অনেক বেশি ডেভেলপ করে। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি এগিয়ে যাওয়া হয় না, তাহলে এই এত ছোট বয়সে বাচ্চা 4-5 বছরের বাচ্চা মানে একদমই ছোট, তো তাদের ক্ষেত্রে কিন্তু মানে অবশ্যই তারা কিন্তু এনকারেজড হয় যে এইভাবে রিডিং পড়ার জন্য।
এবার এরপরে স্টেপ বাই স্টেপ যখন ইন্টারেস্টেড হবে তখন দেখবে তোমাদের আর বারবার বলতে হবে না যে পড়ো 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 বা কেন পড়ো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটু হলেও হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, আর নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো এবং টিপসগুলো কেমন লাগলো। তোমরাও এইভাবে স্টেপ বাই স্টেপ বাচ্চাদেরকে শেখাও কিনা বা অন্য কোনো পদ্ধতিতে শেখাও কিনা সেটাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এই চ্যানেলে যারা নতুন দেখছো এই চ্যানেলটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে তাতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখতে পারো, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো তাহলে আসি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।